গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলের ছোট্ট একটা পরিবারের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এই শীতের মরশুমে আশা করি আপনারা সকলে ভালো আছেন, যে যেইখানে আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমিও ভালো আছি। আজকে শনিবার, আপনাদের দাদা ভাই একটু দেরিতে যায়, আপনারা সবাই জানেন, তবে আজ একটু তাড়াতাড়ি গেছে। সকাল সকাল উঠে এই যে জামা প্যান্টগুলি দেখছেন, এগুলি সব কিন্তু আপনাদের দাদা ভাই কেচেছে। ও কেচে দিয়েছিল, আমি ছাদে এসে মেলে দিয়েছিলাম। পরে অবশ্য আমিও অনেকটা জামা প্যান্ট কেচেছি, জল থাকতে থাকতে আর কি। তো দেখলাম বেশ দুখানা নীলকণ্ঠ ফুল ফুটেছে আর একটা বড় জবা ফুটেছে, সেটা তো আপনারা প্রথমেই দেখেছেন। তারপরে ফুলগুলি তুলে নিচে নেমে চলে আসলাম। আর শীতকাল যেহেতু, আর আমাদের এইদিকে ঠান্ডাটা একটু বেশিই পড়ে, সেই কারণে আমি আগেও বলেছি সকালে স্নানটা এখন অ্যাভয়েড করছি, মানে 10টার মধ্যে করে ফেলছি, আগে রান্নাটা সেরে নিচ্ছি। তো ঘুম থেকে উঠে দাঁত মুখ মেজে হাত পা ধুয়ে বাসি জামা কাপড় ছেড়ে চা খেয়ে রান্না বসিয়ে দিচ্ছি। প্রথমে ইন্ডাকশানে ভাতটা আপনাদের দাদাভাই আজকে বসিয়ে দিয়েছে, আর আমি এখন এখানে উচ্ছে ভাজাটা বসিয়ে দিচ্ছি। আজকে মেয়েদের পরীক্ষা নেই, তাই অতটা চাপও নেই আর বেশি তাড়াহুড়োও নেই। তবে বড় মেয়ের 2 জায়গায় পড়া আছে। ও সকালে এক জায়গায় পড়তে চলেই গেছিলো, 7:30 থেকে ইংলিশ পড়তে যায় যেখানে, তারপরে ফিরে এসে খেয়ে দেয়ে আবার 10টা থেকে আরও একটা জায়গায় পড়তে গেছে। 12টা পর্যন্ত পড়ে তারপরে বাড়ি এসছে। উচ্ছে ভাজাটা কমপ্লিট হয়ে গেল। উচ্ছে ভাজাটা করে নিয়ে আমি বসিয়ে দেবো পালং শাকের তরকারিটা। বড়িটা ভাজা বসিয়ে দেবো। আর বড়ির প্যাকেটটা ঠান্ডার মধ্যে মনে হয়েছে না আরও শক্ত হয়ে গেছিলো। হাতের কাছে কাঁচিটাও পাচ্ছিলাম না কোথায়, যে কাঁচিটা দিয়ে ক্যাচ করে প্যাকেটটা কেটে ফেলবো। আর ছিঁড়তে গিয়ে আমি যেন ছিঁড়তেই পারছি না বড়ির প্যাকেটটা। তারপরে যাই হোক অবশেষে ছিঁড়লাম। আর ভাতটা হয়ে গেছে, ভাতটা উপর করে দিলাম, বড়ি ভাজাটা বসিয়ে দিয়ে ভাতের হাঁড়িটা তুলে ফেলবো। আর তরকারির মধ্যে বড়ি খেতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে, বড়টা। বিশেষ করে যদি শাকে বড়ি দিই, তবে অনেকে মাছেও বড়ি দেয়। আমাদের আবার বাড়িতে মাছের বড়িটা খেতে ভালো লাগে না, কিন্তু ও খেতে ভালোবাসে। আমার মা আবার মাছ রান্না করে বড়ি দিয়ে। তবে সেদিন আমার বড় বলছিল কই মাছের ঝোলে একটু বড়ি দিতে। আমি বললাম ঠিক আছে, পরের দিন দেবো। এদিকে বড়ি ভাজাটা হয়ে গেল। এবারে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে পালং শাকের সবজিগুলি, মানে কেটে রাখা আলু, বেগুন, শিম, তবে কুমড়ো দিলেও ভালো লাগে। তখন আমার কুমড়ো দেওয়ার কথা মনে ছিল না, সেই কারণে কুমড়োটা ছাড়াই সবজিটা আজকে দিয়েছি পালং শাকে। একদিন কুমড়ো দিয়েছিলাম পালং শাকে, খেতে না বেশ ভালো হয়েছিল। আর বড়ি ভাজতে গেলে অনেকটা তেল দিয়েছি, কিন্তু বড়িগুলি দেখবেন তেল কিন্তু বেশ টেনে নেয়, সেই কারণে আরও একটু তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 5 ফোড়ন, আর এখন দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা ফোড়নে। একটু লঙ্কাটা লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি কেটে রাখা সবজিটা দিয়ে দিচ্ছি। আর এখন সবজিটার মধ্যে একটু হলুদ দিয়ে ভাজা করব। যেরকম লাল লাল করে প্রত্যেকটা তরকারি রান্না করার আগে আমি সবজিগুলি ভাজা করে নিই, ঠিক সেই রকমভাবেই লাল করে ভেজে নেব। তবে একটু ঢেকে দিলাম যাতে একটু তাড়াতাড়ি মজে যায়। ওই যে বললাম, আপনাদের দাদাভাই বলল যে আজকের একটু তাড়াতাড়িই বেরিয়ে যাব অফিসে, কেন একটা নতুন ছেলে আছে সেই কারণে। তো ভাতের হাঁড়িটা আমি তুলে ফেললাম। দেখছেন হাঁড়িতে কিন্তু ভাত রান্না করি না, ভাতের হাঁড়ি বলে ওই যে অভ্যাসটা হয়ে গেছে, সেই কারণে ভাতের ডেচকিটা আমি এখন তুলে ফেললাম। মাঝখানে একদিন ইন্ডাকশানটা খারাপ হয়ে গেছিলো, সেই দিন হাঁড়িতে ভাত রান্না করেছিলাম। এবার সবজিটা বেশ লাল করে ভাজা হয়ে যেতে দিয়ে দিচ্ছি আদা, জিরে, শুকনো লঙ্কা বাটা একটুখানি। পালং শাকের মধ্যে আমি আদা বাটাটা দিই না, কিন্তু জিরে গুঁড়োটা দিই, বা জিরে বেটে রাখলে শুধু দিই। যেহেতু শুধু ছিল না, আদার সাথে একসাথেই বাটা ছিল, সেই কারণে বাটা মশলাটাই দিলাম। তবে খেতে কিন্তু খারাপ হয়নি, বেশ ভালো হয়েছে। আর যেহেতু শাকের তরকারি, ওই জন্য মিষ্টিটা একটু বেশি দিলাম।
এরপরে ভেজে রাখা বড়িটা দিয়ে একসাথেই দিয়ে দিলাম বড়িটা, আর সামান্য একটু বাটিটা ধুয়ে জল দিলাম, দিয়ে এবার কষিয়ে নিয়ে পালং শাকটা অ্যাড করে দিয়ে গ্যাসটাকে সিম করে দেবো। আর পালং শাক রান্না করতে দেখবেন বেশিক্ষণ কিন্তু সময় লাগে না, শীতকালের সবজিগুলি বেশ চটপট কিন্তু রান্না হয়ে যায়। আজকেই আপনাদের দাদাভাই বাজার থেকে এসে বলছিল শীতকালে কত রকমের সবজি আর কত রকমের মাছ যে আসে বাজারে, বাজারে গেলেই মনটা নাকি আর খুব ভালো হয়ে যায় অত মাছ তরি তরকারি দেখে। তবে দেখলাম বেশি নাড়ানো চাড়ানো যাবে না, তাই গ্যাসটা সিম করে দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। মজে যেতে কিছুক্ষণ পরে, মানে আমি তখন চলে গেছিলাম ঘরের বিছানা তুলতে, মশারিটা তুলতে, বিছানা তুলে পরিষ্কার টরিষ্কার করে এসে দেখলাম যে সব কিছুই সবজি আমার সিদ্ধ হয়ে গেছে, পালং শাকটাও মজে গেছে, অলরেডি তরকারি আমার রেডি। পালং শাকটা নামিয়ে নিয়ে করে ফেললাম পাবদা মাছ। আজকে বাজারে গেছিলো লটিয়া মাছ আনার জন্য, গিয়ে যখন দেখলো বেশ সুন্দর সুন্দর পাবদা মাছ উঠেছে, দেখে আর ঠিক থাকতে পারিনি, পাবদা মাছ নিয়েই চলে এসছে। তবে পাবদা মাছ, বোয়াল মাছ, ট্যাংরা মাছ এই ধরনের মাছগুলি কড়াইতে দিলেই কিন্তু বেশ ফেটে ওঠে, তার জন্য দেখুন আমি কাঁচা সরষের তেল মেখে নিলাম। আপনারাও কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। এই সমস্ত মাছের মধ্যে একটু সরষের তেল দিয়ে দিলে আর কড়াইতে দেওয়া মাত্রই কিন্তু ফাটে না। অবশ্য আমি মাছটা দিয়েই ঢাকনাটা চাপা দিয়ে দিলাম, ফাটলে পরে ঢাকনার মধ্যেই এসে তেলটা ছিটকবে। আর দেখুন মাছগুলি কিন্তু ভাজা হয়ে গেল। আর পাবদা মাছ তো বেশি ভাজতে নেই, জাস্ট এপিট ওপিট ভেজে নিয়েই তুলে নিয়েছি। আর এদিকে সেই মাছ ভাজার তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে পাবদা মাছটা আজকে তেল ঝাল করেছি। সর্ষে বাটা আমার ছোট মেয়ে আবার খেতে চায় না, তাই কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে দুখানা টমেটো দিলাম যাতে গ্রেভিটা একটু বেশি হয়। আর সেই আদা জিরে শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম। বাটা মশলা করে রাখলে কিন্তু একদিকে সুবিধা, এক টিফিন কৌটো বাটা মশলা যদি আপনারা করে রেখে দেন ফ্রিজে, একটু লেবুর রস বা একটু ভিনিগার দিয়ে বেশ ভালোই থাকে মশলাগুলি, আর আমাদের শরীরের পক্ষেও কিন্তু খুব ভালো। বাইরের কেনা মশলার থেকে আমার মনে হয় বাটা মশলা দিয়ে রান্না করলে রান্নার টেস্টও হয়, এদিকে শরীরের পক্ষে ভালো থাকে। আপনারা দেখবেন আমি কিন্তু বেশিরভাগটাই বাটা মশলা দিয়েই রান্না করি। এবার একে একে গুঁড়ো মশলাটা, মানে একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। যেইটা গুঁড়ো দেওয়া যায় সেটাই দিই, আর যেটা দেখি গুঁড়ো না দিলেও বাটাতে চলবে সেই মশলাটা আমি বেটেই রাখি। সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর টমেটোটা বেশ সুন্দর করে গলে গেছিলো। আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এরপরে ভালো করে কষিয়ে মাছগুলি দিয়েও একটু কষাবো। তবে এবেলা রান্নাটা ঝটপট হয়ে গেছে আমার 9:30টার মধ্যেই। আর তারপরে আমি বিকেলের জন্য ডিমের কারিটা রান্না করে রেখে দিয়েছিলাম। এবেলা করেছিলাম ভাত, উচ্ছে ভাজা, পালং শাকের তরকারি আর পাবদা মাছের ঝাল। আর বিকেলের জন্য ডিম কারি করে রেখেছি, কেননা রাত্রিবেলায় আপনাদের দাদাভাই বলে গেছে যে একটু ফ্রাইড রাইস বানাতে। আর শীতের রাতে না আমাদের এইসব খাবার দাবার চলতেই থাকে। আর ধনেপাতাটাও দেখেছেন সাথে সাথেই দিয়ে দিয়েছিলাম। তবে ডিমটা বেশ কিছুক্ষণ পরেই রান্না করেছি। ডিমটা সিদ্ধ করতে যেইটুক সময় লেগেছে, ডিমটা আলাদা ইন্ডাকশানে সিদ্ধ করে নিয়েছি, নাহলে আমি ভাতের মধ্যেই ভালো করে ধুয়ে ডিমটা দিয়ে দিই সিদ্ধ, তাহলে একবারে হয়ে যায়, আলাদা করে আর সিদ্ধ করতে হয় না। ভাতও হয়ে গেল, সাথে সাথে ডিম সিদ্ধটাও হয়ে গেল। এই রকমভাবে বুদ্ধি করে যদি সংসারের কাজকর্ম করা যায়, তাহলে অল্প সময়ে কিন্তু অনেকটা কাজ সুন্দরভাবে গুছিয়ে সারা যায়। মানে কোনো একটা সবজি বসিয়ে তার পরের সবজিটা রান্নার জোগাড়জাতি করে নেওয়া, বা ধরুন একটা তরকারি বসিয়ে সেটা যদি একটু ঝোল জাতীয় কিছু হয়, তাহলে চট করে দুটো জামা প্যান্ট ধুয়ে নিয়ে চলে আসা। আমি যেভাবে করি, হয়তো ডিমের ঝোলটা যদি আমি আগে বসাতাম, তাহলে হয়তো চট করে যে জামা প্যান্টগুলি ভিজিয়েছিলাম সেইটা ধুয়ে মেলে আস্তে আস্তে ডিমের ঝোলটা আমার কমপ্লিট হয়ে যেত। তাহলে কি হতো, ওই ডিমের ঝোল রান্নার মধ্যেই আমার জামা কাপড় কাচাটাও হয়ে গেল। তাহলে এক্সট্রা করে টাইম নিয়ে আমাকে আর জামা কাপড়টা কাচতে হলো না।
সংসারে এইভাবে বুদ্ধি করেই কাজ করতে হয়, না হলে 24 ঘন্টার মধ্যে কোথা দিয়ে যে 10-12 ঘন্টা কেটে যাবে সেটা আমরা কেউ বুঝতেই পারবো না। ডিম আলু ভাজা হয়ে গেল। আমি এরপর জিরে সম্বাদ দিয়ে বাটা মশলা করেই নিলাম। পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর সামান্য একটু আদা দিয়ে মিক্সিতে বাটা মশলাটা করে নিলাম। নিয়ে জিরে সম্বারের ওপরে মশলার বাটাটা দিয়ে দিলাম। যেহেতু পেঁয়াজটা বেটে নিয়েছি সেই কারণে একটু বলতে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিলাম পেঁয়াজ বাটার মশলাটা। কেন পেঁয়াজ কোনো রান্নাতে বেটে দিলে পরে বেশিক্ষণ না ভাজলে কিন্তু তরকারি থেকে একটা কাঁচা মশলার গন্ধ ছাড়ে। বেশ অনেকক্ষণ ভাজা করে নেওয়ার পরে একে একে একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ, সামান্য একটু চিনি, একটু লঙ্কার গুঁড়ো, কেননা কাঁচা লঙ্কা আমি লাল লাল দেখে বেশ 5-6টা দিয়েছি। আর শীতকালে একটু ঝাল ঝাল খেতেই বেশ ভালো লাগে, ওই জন্য গুঁড়ো লঙ্কাটা আমি অল্প একটুই দিলাম, যাতে ওই একটু রঙের জন্য। কাশ্মীরি লঙ্কাটা আপাতত বাড়ন্ত, সেই কারণে কাঁচা লঙ্কা অল্প কটাই লাল লাল দেখেই দিয়েছি 5-6টা, আর সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে পরে কিন্তু শরীরের পক্ষে সেই ঝালটা খাওয়া খুবই ভালো। কাঁচা লঙ্কায় আছে ভিটামিন সি। এরপরে মশলাটা বেশ খানিকক্ষণ কষানোর পরে ভেজে রাখা ডিম আর আলুটা দিয়ে আবারও একটু কষিয়ে নেব। ডিমের ঝোলের মশলা যতটা পারবেন কষিয়ে নেবেন, যত কষানো হবে ডিমের ঝোল খেতে কিন্তু ততটাই স্বাদ হবে। আর জানেন তো, রাত্রেবেলা যেহেতু ফ্রাইড রাইসটা করব, অবশ্য মেয়েকে একটু পড়ানোরও ব্যাপার আছে, সেই কারণে ডিমটা রান্নাই করে রাখলাম। আর ফ্রাইড রাইসের কেটে রাখা যে সবজিগুলি দেবো সেই সবজিগুলি কেটে হাফ বয়েল করে আমি রেখে দিয়েছি ফ্রিজে, তাতে আমার কাজটাও একটু এগিয়ে থাকলো। রাত্রিবেলায় খালি ভাতটা করে সবজিটা ভেজে ভাতে মিলিয়ে নিলেই হয়ে যাবে, আর ডিমের কারিটা একটু গরম করে নেব, তাতেই হয়ে যাবে। সেই কারণেই সময় ছিল দেখে ডিমের কারিটা আমি এবেলাতেই সেরে রাখলাম। এরপরে দেখলাম মশলা থেকে বেশ তেলটা ছেড়ে দিয়েছে, তো এখন আমি জলটা অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে ছাদে চলে যাব, যে জামা কাপড়গুলি ধুয়েছি সেই জামা কাপড়গুলি মেলতে। আমি এইভাবেই কাজ করি, একটা তরকারি বসিয়ে জামা কাপড় কেচে নিই, আবার সেই তরকারিটা নামিয়ে রেখে আরেকটা তরকারি বসিয়ে ছাদে গিয়ে জামা কাপড়গুলি মেলে আসি। তাহলে এক্সট্রা করে কোনো সময় আমাকে জামা কাপড়ের পেছনে দিতে হয় না, এক কাজেই 2 কাজ হয়ে যায়। তো ডিমের ঝোল দেখুন, নেমে এসে দেখলাম ডিমের ঝোল আমার কমপ্লিট। গরম মশলা দিয়ে এবার আমি নামিয়ে ফেললাম। তো চলুন, আজকের মতন ভিডিওটা এখানেই রাখলাম। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।